হ্যালো এইচএসসি 2026 বাসী শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছি, সুস্থ আছি। সো সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তাই না? সো টেস্ট পরীক্ষার সামনে ফুল সিলেবাস, তাও আবার এখন হচ্ছে কি অনেক ভয় কাজ করতেছে। অনেকে আমাকে বলতেছে, ভাইয়া টেস্টে যদি টেনে টেনে পাস না করতে পারি তাহলে তো হচ্ছে কি করতে পারবো না, এইচএসসি পরীক্ষা দিতে পারবো না, বোর্ড পরীক্ষা দিতে পারবো না। তো দেখো, এতদিন যাই করছো, হ্যাঁ, যতটুকুই পড়াশোনা করছো, এখন সময় যে নিজেকে গুছানো, ঠিক আছে? এখনও টেস্টে তুমি ভালো করার জন্য যে সময় পাইতেছো, এই সময়ের মধ্যে নিজেকে একদম সম্পূর্ণ ভালোভাবে তৈরি করতে পারবা। একদম সুন্দরভাবে বলি, বুঝার ট্রাই করো। তোমাদের জন্য 10 দিনের ফ্রি ক্লাস আয়োজন করছি আমরা, ঠিক আছে? আজকে থেকে শুরু হচ্ছে। এই 10টা ক্লাস করো, তাহলে বুঝতে পারবা যে কত সহজেই অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স এই সাবজেক্টগুলোতে তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবা। এ প্লাস না হোক, প্রথমে টার্গেট করো যে আমার যাতে 60 বা 70% মার্ক উঠে, ঠিক আছে? তারপর ইনশাল্লাহ তুমি কয়েকটা ক্লাস করলে এবং আমরা তোমাকে এমনভাবে গুছাই দিব, তোমার এ প্লাস নিশ্চিত কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই সিরিয়াস হতে হবে। এখন এই সময় হচ্ছে সিরিয়াসলি পড়াশোনা করার। তো যারা যারা তোমার এইচএসসি 26 শিক্ষার্থী আছে, ঠিক আছে, যারা যুক্ত হয়েছে সবাইকে ওয়েলকাম। আর যারা এখনো যুক্ত হয় না, ওদেরকে একটু মেনশন দাও, পাস করতে হবে। ফুল সিলেবাস কোনগুলো পড়তে হবে এগুলো জানো না, আজকে একদম ফাইনাল সাজেশন একটা ক্লাস দিতে আমরা নিব, যাতে করে তোমার এই ক্লাসের মাধ্যমে তুমি বুঝতে পারো যে হিসাব বিজ্ঞানে আসলে কি পড়া লাগবে, কোনগুলো থেকে আসবে, এটা যাতে আজকের ক্লাসে ধরতে পারো। এবং আমি ট্রাই করবো আজকের ক্লাসে কিছু পড়ানোর জন্য, ঠিক আছে? তো সবাই একটু যুক্ত হয়ে, যে নাবিল আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি, সুলতানা চৌধুরী। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো নাবিল, সুলতানা, সবাই একটু ক্লাসটি মেনশন করে দেই, যাতে তোমার ফ্রেন্ডরা ক্লাসটি করতে পারে, ঠিক আছে? সবাই মেনশন করে দাও দ্রুত। আমি একটু শেয়ার করে দিচ্ছি। যারা 27 ব্যাচের আসো তাদের জন্য ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তো এই ক্লাসটা সবার জন্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেহেতু হচ্ছে সাজেশনমূলক ক্লাস। তো দ্রুত একটু মেনশন দাও তোমার বন্ধুদেরকে, এবং যারা যুক্ত হয়েছে একটু শেয়ার করে দাও, একটা করে শেয়ার করে দাও। আমি অলরেডি শেয়ার করে দিছি, ঠিক আছে? তো তোমরা একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে নিয়ে আসো ক্লাসে। একা একা ক্লাস করলে হবে না, ঠিক আছে? বন্ধুদেরকে নিয়ে একসাথে ক্লাস করো। আর আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, অনেক হয়তো জানে না, তো সবাইকে একটু মেনশন দিয়ে জানাই দাও। আমি রুটিনটা দেখাই দিব। একটা না 10 দিন ক্লাস হবে আমাদের, ঠিক আছে? 10 দিনের রুটিন। এখানে তোমার অ্যাকাউন্টিং ক্লাসে থাকবে 8টা ক্লাস। এই 8টা ক্লাস করলে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার মোটামুটি তুমি অ্যাটলিস্ট 8টা টপিক কভার করতে পারবা, ঠিক আছে? 8টা টপিক কভার করতে পারবা। তাহলে বুঝতেই পারছো, যারা এতদিনে কিছুই পড়ি নাই, টেস্টে পাস করবো না, ঠিক আছে, এই ভয়ে আসি, তো তাদেরকে স্পেশালি একটু মেনশন করে দাও। ওকে ওকে, সুলতানা চৌধুরী অনেকটাই মেনশন করছি। সুলতানা চৌধুরী ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছে একটু ডান লিখে দেই, ভাইয়াকে শেয়ার করে একটু ডান লিখে দাও, ঠিক আছে? আজকে যেহেতু সাজেশন ক্লাস, আমি জাস্ট একদম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদেরকে শেখাবো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা যদি পুরোপুরি করো, মোটামুটি বুঝতে পারবো যে আজকের ক্লাস থেকেই মনে করো 15 থেকে 20 মার্ক কমন থাকবে এমসিকিউতে, এই পার্টগুলো থেকেই, ঠিক আছে? এখানে যে 100% কমন থাকবে ব্যাপারটা এমন, মানে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ, ট্রাই করবো। আর ফার্স্ট ক্লাস যেহেতু একটু সাজেশন টাইপের ক্লাস, তো এই জন্য আমি একটু ডিসকাস বেশি করবো, যদিও অনেক পড়াতে পারবো না, কিন্তু নেক্সট ক্লাস থেকে পড়াবো। ওকে, সো সবাই একটু মেনশন দেয়। অনেকে অলরেডি যুক্ত হয়েছে, ভাই আমি এইচএসসি 27, স্নিগ্ধা, কোনো প্রবলেম নাই, ক্লাস করো। সাজেশন ক্লাস সবার জন্য দরকার, ঠিক আছে? যারা যারা শেয়ার করছি থ্যাংক ইউ ভেরি মাচ। এখনও যারা শেয়ার করে নেই, একটু শেয়ার করে ডান লিখে দেয়। আর মাত্র 30 সেকেন্ড, সবাই শেয়ার করে ডান লিখো ভাইয়াকে। আর বন্ধুদেরকে একটু মেনশন দাও, বন্ধুদেরকে মেনশন দাও, আর সবাই শেয়ার করে ডান লিখো। টানা 10 দিন একটানা ক্লাস তোমাদের জন্য, একটানা ফ্রিতে আমরা ক্লাস দিচ্ছি, টানা 10 দিন, ঠিক আছে? একটানা 10 দিন ক্লাস দিচ্ছি, রুটিনটা দিয়ে দিব এখনই। সো তোমাদের নিজেদের ক্লাস করতে হবে এবং বন্ধুদেরকে নিয়ে আসতে হবে। আশা করি সব কিছু ঠিকঠাক, কোনো প্রবলেম নাই। আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে, টেস্টের কোনো ভয় নাই। যারা 27 ব্যাচের আসি তারা এই ভয়টা পেতে পারি যে আমাদের আসলে কতটুকু পারবো বা কতটুকু পারবো না, এই ভয়টা কাজ করতে পারে। সো ইনশাল্লাহ আজকের ক্লাসটা করে এই ভয়টা দূর হয়ে যাবে, ঠিক আছে? আমরা শুরু করি। আজকে প্রথম পত্রের সাজেশন দিব, প্রথম পত্রের গুরুত্বপূর্ণ টার্মগুলো নিয়ে আলোচনা করব, এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আশা করি সব কিছু ঠিকঠাক। আমরা শুরু করলাম। ওকে, বিসমিল্লাহ বলে শুরু করি, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট পেপারে প্রথমত ক বিভাগ সাজেশন আমি এর আগেও দিছি, তারপর আজকে একটু বলতেছি। ক বিভাগটা যারা নতুন স্টুডেন্ট আছে তাদের জন্য, আর্থিক বিবরণী ভাইয়া। এই আর্থিক বিবরণী এটা তো হচ্ছে মাস্ট, তাই না? আর্থিক বিবরণী তোমার হচ্ছে মাস্ট। এই টপিকটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। যদি তোমার টার্গেট থাকে যে আমার এ প্লাস নিশ্চিত পেতে হবে, 90 মার্ক পেতে হবে, তাহলে এই টপিক কোনোভাবে স্কিপ করা যাবে না।
এবং এই টপিকটা এমনভাবে শেখাবো ভেঙে ভেঙে, এখানে শুধু ভয় না, তুমি এখানে ফুল মার্ক এনশিওর করতে পারবা। ঠিক আছে, এখন আসো, এখানে দুইটা টার্ম মনে রাখা লাগবে, এখানে দুইটা টার্ম মনে রাখা লাগবে। একটা হচ্ছে এই আর্থিক বিবরণীতে তোমার কিন্তু এমসিকিউ সিকিউ দুইটা এখানে আমার মাস দেওয়া লাগতেছে, এবং এটা আমরা এমনভাবে শিখবো যাতে দুইটা সিকিউ আমরা ভালোভাবে দিতে পারি। এখন আসো এমসিকিউ, এমসিকিউর জন্য এখানে দুইটা পার্ট আছে, একটা থিওরিটিক্যাল পার্ট, একটা হচ্ছে ম্যাথ। ধরো এখানে ম্যাথ থেকে তোমার 3 থেকে 4টা এমসিকিউ আসবে, এমসিকিউতে 3 থেকে 4টা, আর থিওরি থেকে হচ্ছে তোমার এখানেও প্রায় 3 থেকে 4টা আসবে। তাহলে ওভারঅল এই টপিকটা থেকে তোমার 8টা এমসিকিউ আসতে পারে, তাহলে কোনোভাবে স্কিপ করা যাবে না। ঠিক আছে, তো এবার দেখো, বিশেষ করে এই টপিকটার জন্য শুরুতেই তোমার মুনাফার হারটা শিখতে হবে। ওকে, যেহেতু সাজেশন ক্লাস এই জন্য আমি একটু বলে দিচ্ছি। মনে করো প্রথমে তোমার মুনাফার হারটা শিখতে হবে। এই মুনাফার হার এমনভাবে শিখতে হবে যাতে করে তুমি এখানে সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়, সমন্বিত ক্রয়, শুধু ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, এই সব টাইপের কোশ্চেন কি করতে পারো, সলভ করতে পারো। এটার জন্য মুনাফার হার মাস্ট। তুমি যখন বিক্রয় মূল্য বের করবা, তুমি যখন মুনাফা বের করবা, তখন কিন্তু হচ্ছে অবশ্যই তোমার কি করা লাগবে, অবশ্যই এই টপিকটা ভালো করে শেখা লাগবে। এই টপিকটার মুনাফার হারটা ভালো করে শিখতে হবে। ঠিক আছে, মুনাফার হারটা কি করতে হবে, ভালো করে শিখতে হবে, এটা মাস্ট, এটা মাস্ট। ঠিক আছে, পাশাপাশি এখানে যে শর্টকাট ট্রিক্সগুলো আছে, এই ট্রিক্সগুলো তোমাদের কি করতে হবে, শিখতে হবে, অ্যাপ্লাই করতে হবে, যাতে মাঝে মাঝে কম সময় আনসার করতে পারো। ওকে, এটা মাথায় রাখতে হবে। তো এই টপিকটা আমরা ইনশাল্লাহ যখন পড়াবো তখন ভেঙে ভেঙে সব কিছু দেখাই দিব। এখন জাস্ট একটু আলোচনা করতেছি, এই টপিকগুলোতে আমাদের জোর দিতে হবে, এখানে ফোকাস করতে হবে। ঠিক আছে, ওকে। ওকে, সব একটু নোট করবো মুনাফার হারটা। তো মুনাফার হারটা শিখবো। আমি যেটা বললাম অলরেডি, বিক্রিত পণ্যের বা সমাপনী মজুত পণ্য, সমন্বিত ক্রয়, বিক্রয় মূল্য, এইগুলো হচ্ছে জানা লাগবে। এখানে এমসিকিউতে এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, মুনাফাটা এখান থেকে প্রশ্ন আসবে, জাস্ট এখান থেকে প্রশ্ন আসবে। তারপর এখানে আমরা আর দুইটা পার্ট পড়বো। একটা হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। কি বলতো, এই যে অস্পর্শনীয় সম্পদ, এই অস্পর্শনীয় সম্পদ এটা সবাই জানো। এই অস্পর্শনীয় সম্পদ যেহেতু সাজেশন ক্লাস ভাইয়া, তোমার লাইফের সেরা ক্লাস হবে এটা। এর আগে এমন ক্লাস করো নাই, কারণ এই ক্লাস আমি পুরোটা বুঝাই দিব। ঠিক আছে, তাহলে অস্পর্শনীয় সম্পদ এবং অলিক সম্পদ বা ভুয়া সম্পদ, এই অলিক সম্পদ অথবা ভুয়া সম্পদ, এই অলিক সম্পদ, ভুয়া সম্পদ অথবা মিথ্যা সম্পদ, এই দুইটা টার্ম থেকে ইনশাল্লাহ এখান থেকে 1 মার্ক নিশ্চিত কমন থাকবে। আরেকটা হচ্ছে তোমার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, সাজেশন ক্লাস, এই সাজেশনগুলো লিখে রাখো। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এই যে টপিকগুলোর কথা বললাম, এতটুকু পড়লে এখান থেকে তুমি হচ্ছে 5 থেকে 6টা এমসিকিউ কমন পাবে। এর বাইরে থেকে এমসিকিউ আসবে না। ঠিক আছে, এর বাইরে থেকে কি এমসিকিউ আসবে না, এর বাইরে থেকে এমসিকিউ আসবে না। তাহলে আর্থিক বিবরণী সিকিউর জন্য আমাদের অবশ্যই প্রথমে বেসিকটা ক্লিয়ার করতে হবে, ড্যামো যে শখগুলো দেওয়া সেটা ক্লিয়ার করতে হবে। দেন আমরা ধাপে ধাপে মুনাফার হার শিখবো, বিক্রয় মূল্য বের করা শিখবো, সমাপনী মজুত পণ্য শিখবো। ঠিক আছে, এভাবে ধাপে ধাপে শিখবো। ঠিক আছে, আর এই যে টার্মগুলো আছে, অস্পর্শনীয় সম্পদ, অলিক সম্পদ, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এই 3টা টার্ম থেকে 2টা এমসিকিউ মাস্ট আসবে। ঠিক আছে, একটু বলে রাখি, টাচ করে দেই। সেটা হচ্ছে, মনে করো তোমার এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কোনগুলা, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, বাট এটার মেয়াদকাল বয়সকাল কি থাকে, একাধিক বছরে গিয়ে প্রভাবিত হয় বা পরিশোধিত হয়, তাই না? তাহলে ভাইয়া এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের যে এক্সাম্পলগুলো আছে এগুলো তুমি ঠোঁটাস্থ করে ফেলো। ঠিক আছে, এইগুলো তুমি ঠোঁটাস্থ করে ফেলো। যেমন ধরো বিলম্বিত বিজ্ঞাপন, এটা একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। প্রাথমিক খরচ, গবেষণা ব্যয়, কারখানায় স্থানান্তর ব্যয়, শেয়ার বাট্টা ব্যবহার, অবলেখকের কমিশন বা দস্তুরি, এগুলো কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার জানা লাগবে। অলিক সম্পদ বা ভুয়া সম্পদ এটার মধ্যে চলে আসবে। যেমন ধরো তোমার অলিক সম্পদ কোনটা, যেই সম্পদটার বাস্তব কোনো অস্তিত্ব নেই, প্রাথমিক খরচ। ঠিক আছে, তারপর অস্পর্শনীয় সম্পদ, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অর্থনৈতিক মূল্য আছে, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, গ্রন্থ সত্ত্ব, লেখক সত্ত্ব, এইগুলা। তো এইগুলো হচ্ছে কি করতে হবে, তোমার পড়তে হবে সুন্দর করে। ঠিক আছে, ওকে, এতটুকু ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে আমরা আর্থিক বিবরণীর কথা বললাম, এবং একজন বলছে ইনশাল্লাহ। সে ইনশাল্লাহ আমরা আর্থিক বিবরণীটা একদম ধাপে ধাপে তোমাদেরকে ধরে ধরে শেখাবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে চলে যাই খ বিভাগে। এখন দেখো, খ বিভাগের জন্য তোমরা কি করবা, খ বিভাগ, খ বিভাগ, এই খ বিভাগের জন্য আমাদের কি করতে হবে, খ
বিভাগের জন্য সেকেন্ড পেপারটা, ফার্স্ট পেপারটা প্রথমেই দেখো, আমি যদি লিখি হিসাবের বৈসমূহ, এই টপিকটা প্রত্যেকটা স্টুডেন্ট এই টপিকটা ভালো পারে, আমি জানি প্রত্যেকটা স্টুডেন্ট এই টপিকটা খুবই ভালো পারে, এবং এই টপিক থেকে ফুল সিলেবাস হওয়া সত্ত্বেও দুইটা সিকিউ ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে থাকবে থাকবে, দুইটা সিকিউ মাস্ট কমন থাকবে। তারপর দেখো এমসিকিউর জন্য এই টপিকের কী কী পড়বা। এমসিকিউর জন্য আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, ডিটেলস বলবো না, কারণ আমার একটু পড়াতে হবে, ঠিক আছে। এমসিকিউর জন্য বিশেষ করে হিসাব কত প্রকার, 5 প্রকার, এটা শিখবা। হিসাব বিজ্ঞানের শাখা, হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী, ঠিক আছে, প্রফেশনাল ডিগ্রি, এই প্রফেশনাল ডিগ্রি পাশাপাশি কিছু অর্গানাইজেশন মানে সংস্থা, এইগুলোর ফুল মিনিংগুলো জানতে হবে, ঠিক আছে, ব্যবহারকারীটা, এবং বিশেষ করে অগ্রিম হিসাবগুলা। মনে করো আমি যদি একটু লিখে দেই তোমাদেরকে, রাফসান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, যদি লিখে দেই মনে করো একদম বেসিক, তোমরা সবাই জানো যে এই অলওয়েজ কি বলতো, ডেবিট। হিসাব বিজ্ঞানের ভাষায় কোনো কিছু আসলেই কি ডেবিট, তার মানে এই যে সম্পদ, তারপর হচ্ছে কি ব্যয়, তারপর কি উত্তোলন, এই তিনটা অলওয়েজ কি ডেবিট, এই তিনটা অলওয়েজ ডেবিট, তাই না। এই বেসিক টার্ম থেকে এই তিনটা অলওয়েজ ডেবিট, তার মানে যদি এই তিনটা বৃদ্ধি পায়, যেহেতু অলওয়েজ ডেবিট, তার মানে যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর যদি হচ্ছে হ্রাস পায়, যেহেতু স্বাভাবিক যে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে কি হবে, ক্রেডিট হবে, দ্যাটস ইট, ঠিক আছে। এই বেসিক থেকে একটা কোশ্চেন দেখবা যে তোমাদের কমন থাকবে। তারপর মনে করো আদম আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব অথবা মূলধন, এই যে টপিকটা, এই তিনটা থেকে দেখবা এই তিনটা স্বাভাবিক যে যেহেতু ক্রেডিট, তার মানে এই তিনটা স্বাভাবিক যে ক্রেডিট বৃদ্ধি পাইলে কি হবে, বৃদ্ধি পাইলে হবে ক্রেডিট, আর হ্রাস পাইলে হবে ডেবিট। যদি আজকে বলছিলাম পড়াবো না, জাস্ট সাজেশন দিব, তারপরে একটু লিখে দিচ্ছি, যেই পয়েন্টগুলো লিখবো ইনশাল্লাহ তোমরা একটু নোট করো, ঠিক আছে। 27-26 বছর যারা আছে, সুলতানা চৌধুরী থেকে শুরু করে প্রত্যেকে একটু নোট করে ফেলবা যেই পয়েন্টগুলো। এখন এই যে হিসাবগুলো দেখতে পাচ্ছ না, একটা কোশ্চেন মাস্ট, ভাই আমি আজকে যেখান থেকে বলবো যে এখান থেকে একটা এমসিকিউ আসবে, দেখবে এখান থেকে 1 মার্ক কনফার্ম, ঠিক আছে। তার মানে আমরা এর আগে অস্পর্শনীয় সম্পদ, ভুয়া সম্পদ এইগুলো লিখলাম, এখান থেকে 1 মার্ক কনফার্ম থাকবে, এখান থেকেও কমন থাকবে, ঠিক আছে, ওকে। তারপর দেখো, তারপর যদি আমরা দেখি, মনে করো অগ্রিম ব্যয়, এই অগ্রিম ব্যয় কোন ধরনের হিসাব, সিম্পল এইচএসসি লেভেলের পড়া। তারপরে ধরো অগ্রিম আয়, এই অগ্রিম আয়ের আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত আয়, এই অনুপার্জিত আয় এই টার্মটা থেকে প্রতিবার প্রশ্ন থাকে, এই অনুপার্জিত আয় এই টার্ম থেকে প্রতিবার প্রশ্ন আসে, ঠিক আছে। তারপরে কি আছে, বকেয়া ব্যয়, এই যে 4টা পয়েন্ট আমি লিখলাম, এই 4টা থেকে দেখবে কোশ্চেন থাকবে, মাস্ট থাকবে, এই 4টা থেকে মাস্ট কোশ্চেন থাকবে, প্রশ্ন আসবে। অনুপার্জিতায় কোন ধরনের হিসাব, ঠিক আছে, অনুপার্জিতায় কোন ধরনের হিসাব কোশ্চেন আসবে, অনুপার্জিতায় কোন ধরনের হিসাব, এই যে দেখো সুলতানা চৌধুরী সবার আগে লিখে ফেলছে, থ্যাংক ইউ। দেখো আমরা এবার একটু ক্লিয়ার করি এই হিসাবগুলা। অগ্রিম ব্যয়, ভাইয়া ব্যয় হয় নাই, ব্যয় সংগঠিত হয় নাই, কিন্তু তুমি আগাম টাকার ব্যবস্থা করে রাখছো, ঠিক আছে, ব্যয় সংগঠিত হয় নাই কিন্তু তুমি আগাম টাকার ব্যবস্থা করে রাখছো, এটা হচ্ছে কি অগ্রিম ব্যয়। আর এই অগ্রিম ব্যয়টা কি মূলত, অগ্রিম ব্যয়টা হচ্ছে মূলত একটা সম্পদ, এই অগ্রিম ব্যয়টা মূলত হচ্ছে কি একটা সম্পদ, কারণ ব্যয় এখনো হয় নাই, এখনো ব্যয় সংগঠিত হয় নাই, তুমি আগাম টাকার ব্যবস্থা করে রাখছো, তাহলে এটা কি একটা সম্পদ, তুমি আগাম টাকার ব্যবস্থা করে রাখছো, তার মানে এটা হচ্ছে কি একটা সম্পদ, ঠিক আছে। এবার আসো অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, এই বেসিক থেকে ভাই প্রতি বছর প্রশ্ন হয়, প্রতি বছর, ঠিক আছে। এই বেসিক থেকে মনে করো আসছে যে অগ্রিম আয় অথবা অনুপার্জিত, এটা কোন ধরনের হিসাব, এটা একটা দায়, এটা একটা লায়াবিলিটিস। কেন ভাইয়া, কারণ এখনো তোমার কি হয় নাই, আয় অর্জিত হয় নাই, তুমি কাজ না করে, সার্ভিস না দিয়ে, সেবা না দিয়ে টাকা নিয়ে আসছো, তুমি যেহেতু সার্ভিস না দিয়ে টাকা নিয়ে আসছো ভাইয়া, সার্ভিস না দিয়ে টাকা নিয়ে আসছো, অবশ্যই তুমি কি দায়বদ্ধ না, যেহেতু তুমি অগ্রিম টাকা নিয়ে আসছো। ধরো তোমরা এডুকেশনে ভর্তি হয়েছো, অগ্রিম টাকা দিয়ে ভর্তি হয়েছো, এখন আমরা কি দায়বদ্ধ না তোমাদের কাছে, যেহেতু টাকা নিয়েছি তোমাদেরকে সার্ভিস দিতে হবে, এই জন্য অনুপার্জিত আয়টা এটা হচ্ছে মূলত একটা দায়। আমাদের ক্লাস কবে হবে, মানবিক, ইংরেজি, বাংলা, তথ্য, হ্যাঁ ক্লাস হবে, এটা শীঘ্রই রুটিন পাবলিশ করে দেওয়া হবে, তাহলে এটা মূলত একটা দায় হিসাব। তারপর দেখো বকেয়া আয়, ভাই এটা হচ্ছে অগ্রিম আয়ের বিপরীত, বকেয়া আয়। এবার কি হয়েছে, এবার তুমি কাজ করছো, এবার তুমি সেবা দিছো, এবার তুমি কাজ করছো, বাট তোমাকে এখনো টাকা পরিশোধ করা নাই, তুমি যেহেতু কষ্ট করে কাজ করছো, এটা তোমার প্রাপ্য হয়ে গেছে,
এই জন্য এই বকেয়াটা হচ্ছে কি, বকেয়াটা মূলত একটা সম্পদ। এই বকেয়াটা কি বলতো, একটা সম্পদ। ঠিক আছে, তাহলে বকেয়া ব্যয় কি ভাইয়া? এই বকেয়া ব্যয়টা একটা দায়। মনে করো তোমার এক স্যাঁচরা বন্ধু যে প্রতিদিন বাকি খায় একটা দোকানে, যে প্রতিদিনই কি একটা দোকানে বাকি খায়, তার মানে সে প্রতিদিনই বাকি খাচ্ছে, সে প্রতিদিনই কি করতেছে, সে প্রতিদিনই বাকি খাইতেছে। ঠিক আছে, সে প্রতিদিনই কি করতেছে, বাকি খাইতেছে ভাইয়া। তার মানে সে এই যে ব্যয় করতেছে, সে প্রতিদিন ব্যয় করতেছে, কিন্তু সে এখনো টাকা কি করে না, পরিশোধ করে নাই কে। এই জন্য এটা মূলত হয়ে যাবে কি একটা, এটা মূলত হয়ে যাবে কি একটা দায়। এটা মূলত হবে কি একটা দায়, বুঝতে পারছি? এটা মূলত হয়ে যাবে একটা দায়। ওকে, এই হিসাবগুলো একটু পড়বা। আর আমি একটু বিপরীত হিসাবগুলো দেখাই দেই। প্রত্যেকটা চ্যাপ্টারের সম্পর্কে আমরা আলোচনা করব নিয়ে, কিন্তু একটু দেখাই দিচ্ছি। বিপরীত, এই যে বিপরীত, দেখো বিপরীত, বিপরীত এটার আরেকটা নাম হচ্ছে কন্ট্রা। বিপরীত, কন্ট্রা, তারপর হচ্ছে কি প্রতি। বিপরীত, কন্ট্রা এবং প্রতি হিসাব ভাইয়া এইগুলা থেকে একটা প্রশ্ন আসতে পারে। মনে করো বিপরীত সম্পদ, আমরা জানি সম্পদ হচ্ছে কি ডেবিট। সম্পদ যেহেতু ডেবিট ভাইয়া, তাহলে বিপরীত সম্পদ কি হবে, ক্রেডিট হবে। তার মানে সম্পদ যেহেতু ডেবিট, এই যে বিপরীত সম্পদ কি হবে, বিপরীত সম্পদ হয়ে যাবে ক্রেডিট। তার মানে বিপরীত সম্পদের যে কি প্রকাশ করে, ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করে। ঠিক আছে, সম্পদ যেহেতু ডেবিট, তার মানে বিপরীত সম্পদ কি হবে, ক্রেডিট হয়ে যাবে। ওকে, নাসরিন সুলতানা জয়েন করছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামিয়া যুক্ত হইছো। সামিয়া, নাসরিন সবাই হচ্ছে বন্ধুদেরকে একটু মেনশন করে জানাই দাও। তাহলে বিপরীত সম্পদ ক্রেডিট যে প্রকাশ করতেছে, সম্পদ ডেবিট ভাইয়া, বিপরীত সম্পদ কি ক্রেডিট। বিকল্প নাম, বিপরীতের আরেকটা নাম কন্ট্রা, আরেকটা নাম কি প্রতি। এখন যদি বলে কয়েকটা এক্সাম্পল দাও, মনে করো পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় একটা বিপরীত সম্পদ। তারপরে অবচয় সঞ্চিত, এটাও একটা বিপরীত সম্পদ। হ্যাঁ, অবচয় সঞ্চিত এটাও কি একটা বিপরীত সম্পদ। তারপরে কি আছে, তারপরে মনে করো আমরা বলতে পারি কুড়ি সঞ্চিতি, এটাও একটা বিপরীত সম্পদ। হ্যাঁ, এই প্রত্যেকটা কি করে, সম্পদকে কমাই দেয়। তারপরে দেনাদারের ভাট্টা সঞ্চিতি, এই দেনাদারের এই দেনাদারের ভাট্টা সঞ্চিতি, দেনাদারের ভাট্টা সঞ্চিতি এটাও কি, এটাও একটা বিপরীত সম্পদ। দেনাদারের ভাট্টা সঞ্চিতি এটাও কি একটা বিপরীত সম্পদ। তো এইগুলো একটু মনে রাখবা। ঠিক আছে, এইগুলো একটু মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। তাহলে বিপরীত সম্পদগুলো আমরা শিখলাম, যে পুঞ্জীবিত অবচয়, অবচয় সঞ্চিতি, কুড়ি সঞ্চিতি, এইগুলা। ঠিক আছে, এইগুলা থেকে একটা প্রশ্ন মাস্ট থাকবে। ওকে, সেমভাবেই তোমরা বিপরীত ব্যয়গুলো মনে রাখবা। বিপরীত ব্যয়, বিপরীত ব্যয়, হ্যাঁ, বিপরীত ব্যয় এটা হচ্ছে ক্রয় বাট্টা, আর হচ্ছে কি ক্রয় ফেরত। এগুলো কি করে, এগুলো ক্রেডিট জের প্রকাশ করে। ক্রয় বাট্টা, ক্রয় ফেরত, এগুলো হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে। কোন ধরনের জের প্রকাশ করে ভাইয়া, ক্রেডিট জের। তারপরে বিপরীত আয় যদি বলে, তাহলে এটা হচ্ছে তোমার বিক্রয় ফেরত, বিক্রয় ভাট্টা, বিক্রয় ফেরত, বিক্রয় ভাট্টা। সাজেশন ক্লাসটা আবার বলতেছি, মুক্তা সাহা, এই সাজেশন ক্লাসটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এখানে যতটুকু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটাই প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নে তোমাদের সময় আসার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে নীলপরি, এই প্রত্যেকটা প্রশ্নই কি আসার সম্ভাবনা আছে। আমি ফার্স্ট ক্লাস এই জন্য সাজেশন দিচ্ছি। আর রেগুলার তোমাদের ক্লাস হবে 10টা ক্লাস নিব আমরা। আজকে থেকে শুরু করলাম 5 তারিখ থেকে, ইনশাআল্লাহ 14 তারিখ পর্যন্ত ক্লাস হবে। ঠিক আছে, তো এতটুকু সবার নোট করা হয়েছে, এতটুকু সবার নোট করা হয়েছে। ওকে, তাহলে হিসাবের বৈষম্য ভাইয়া, এই টপিকটা থেকে ইনশাল্লাহ তোমাদের 2টা সিকিউ আসবে, এবং কোন জায়গাগুলো থেকে এমসিকিউতে প্রশ্ন আসবে সেটা আমরা একদম A to Z ক্লিয়ার করলাম। ওকে, একদম আমরা A to Z ক্লিয়ার করলাম। এটা একটু দেখে নিবা কাইন্ডলি। ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। মুক্তা সাহা, নীলপরি, ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী টার্মে। তো এটা ক্লিয়ার। এবার আমরা অবচয়টা একটু দেখি। হ্যাঁ, অবচয়, 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 শুধু অবচয় বললে হবে না, টপিকটার নাম হচ্ছে দৃশ্যমান। কি বলতো, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব। অদৃশ্যমান সম্পদের হিসাব নিকাশ। ঠিক আছে, আর এই যে স্থায়ী সম্পদ, সবাই জানো এই স্থায়ী সম্পদ, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি যে প্ল্যান, প্রপার্টি, ইকুইপমেন্ট।
কি বলো তো, প্ল্যান প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট, প্ল্যান প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট, প্ল্যান প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট, এটাকে আমরা বলি প্ল্যান প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট। ঠিক আছে, এই অবচয় থেকে দুইটা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি, যদিও ফুল সিলেবাস তারপরও ইম্পর্টেন্ট, দুইটা সিকিউ আসতেই পারে। যদি দুইটা না আসে একটা আসবে মাস্ট। এখন এই টপিকটা কি করতে হবে, ক নম্বরে তোমার অবচয় বের করতে বলবে বা ক্রয় মূল্য বের করতে বলবে। হ্যাঁ, অনেক সময় বলতে পারে যে স্থায়ী সম্পদের পরিমাণ বের করো, এটা। খ নম্বরে কি করবে, খ নম্বরে তোমার জাবেদা বের করতে বলবে, আর গ নম্বরে বলবে যে এখানে মেশিন হিসাব করে এই হিসাব করো। যাই হোক, মেশিন হিসাব অথবা অবচয় সঞ্চিত হিসাব বা পুঞ্জীবিত অবচয় হিসাব করো বা শুধু অবচয় হিসাব করো। এখন এখানে আমরা এমসিকিউর জন্য কি পড়ব, এমসিকিউর জন্য হচ্ছে ভাইয়া অবচয় কি, অবচয় তিনটা ডেফিনেশন আছে। যেমন অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বা মূল্য হ্রাস, 1 নাম্বার। 2 নাম্বার, অবচয় হচ্ছে স্থায়ী সম্পদের মনে করো ক্রয় মূল্যে বা ব্যয় মূল্যের অর্জন মূল্য, এটার ব্যয় বন্টন প্রক্রিয়া। এখান থেকে এই প্রশ্নটা প্রায় আসে, অবচয় কি, এটা হচ্ছে ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া। বিকল্প নামগুলো তুমি একটু লিখে রাখবা, এই যে ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া কি বলো তো ভাই, ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া, এই ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়াটা হচ্ছে অবচয়। একটা পয়েন্ট, আমি যে পয়েন্টগুলো লিখে দিব প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটাই। তারপর অবচয়, এখানে আমরা জানি যে স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়, কিন্তু ভূমি, এই যে ভূমি, এই প্রশ্নটা আসে প্রায়, ভূমি বা জমির উপর অবচয় ধার্য করা হয় না, ভূমি বা জমির উপর অবচয় ধার্য করা হয় না, কি করা হয় না, অবচয় ধার্য করা হয় না, অবচয় ধার্য করা হয় না, অবচয় ধার্য করা হয় না কার উপর, ভূমি বা জমির উপর। ঠিক আছে, এই দুইটা। কিন্তু ভূমি উন্নয়নের উপর অবচয় ধার্য করা হয়, কিসের উপর, ভূমি উন্নয়নের উপর অবচয় ধার্য করা হয়, ভূমি উন্নয়নের উপর অবচয় ধার্য করা, একটু লিখে নিবা। হ্যাঁ, এই পয়েন্টগুলো মনে রাখবা, ভূমি উন্নয়নের উপর কি করা হয়, অবচয় ধার্য করা হয়। ঠিক আছে, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এখন এই ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না, এটা মাথায় রাখতে হবে। এই ভগ্নাবশেষ মূল্যকে বিবেচনা করা হয় না ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, বিবেচনা করা হয় না, এটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। কোন মেথড, ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ওকে, এটা প্রথম বছর অবচয় কম থাকে অথবা প্রতি বছর সমান থাকে সরল রৈখিক মেথডে। কোন মেথডে, সরল রৈখিক পদ্ধতিতে। প্রথম বছরে অবচয় কম, সময়ের উপর বিবেচনা করা হয় না, সময় বা ম্যাথকে বিবেচনা করা হয় না, সময় বা ম্যাথকে বিবেচনা করা হয় না। এটা হচ্ছে উৎপাদনের একক পদ্ধতি। কোন পদ্ধতি, উৎপাদনের এটা হচ্ছে উৎপাদনের একক পদ্ধতি। ঠিক আছে, এতটুকু লেখা হয়েছে, এতটুকু বোঝানো হয়েছে। স্থির কিস্তি পদ্ধতি, সেটা হচ্ছে সাজেশন ক্লাস, আমরা সাজেশনই প্রোভাইড করতেছি। ওকে, মানে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমরা হচ্ছে কমপ্লিট করতেছি, এইগুলো তোমরা পড়ো। এগুলো নোট করো। ডান, এতটুকু ডান কিনা, এতটুকু ক্লিয়ার? সবাই একটু লাইভে একটা করে রিয়াকশন দিয়ে দাও,
যাতে করে আমাদের রিচটা বাড়ে, হ্যাঁ, ক্লাসটা আর অনেকের কাছে পৌঁছাতে পারে। এতটুকু ক্লিয়ার? দেখো এক ক্লাসে চাইলে কিন্তু প্রত্যেকটা টপিকের সাজেশন দেওয়া পসিবল না, আমি ট্রাই করতেছি যতটুকু পসিবল হয় ইনশাল্লাহ, যতটুকু পসিবল হয় এবং যতটুকু আমি পারি ট্রাই করতেছি। আমি চাইলে কিন্তু শুধুমাত্র সাজেশন দিতে পারতাম, বলতাম যে এতটুকু এতটুকু আসবে, আমি কিন্তু পড়াই দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো এতটুকু ক্লিয়ার। দেন আমরা চলে যাব পরবর্তীতে। এই তিনটা পয়েন্ট একটু মনে রাখবা, বিশেষ করে এটা আমরা অনেকে জানি না, স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদের উপর ধার্য করা হয় অবচয়, এটা তোমরা সবাই জানো। এই স্থায়ী সম্পদের উপর ধার্য করা হয় অবচয়, ঠিক আছে? তারপরে অস্পর্শনীয় যে সম্পদগুলো আছে, এই অস্পর্শনীয় সম্পদ, এই অস্পর্শনীয় সম্পদ এটার উপর ধার্য করা হয় অবলম্বন। এটার উপর কি ধার্য করা হয়? অবলম্বন। এটার উপর ধার্য করা হয় অবলম্বন। আর প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, তোমরা প্রাকৃতিক সম্পদ সবাই চিনো, প্রাকৃতিক সম্পদ, এই প্রাকৃতিক সম্পদের উপর ধার্য করা হয় অবক্ষয়। এই অবক্ষয়ের আরেকটা নাম হচ্ছে শূন্যীকরণ। অবক্ষয়ের আরেকটা নাম কি বলতো? শূন্যীকরণ, ঠিক আছে? শূন্যীকরণ অথবা নিঃশেষকরণ। ওকে, এই তিনটা পয়েন্ট থেকে একটা প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই তিনটা থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবে, বুঝতে পারছি? এই তিনটা থেকে ইনশাল্লাহ একটা কোশ্চেন কমন থাকবে তোমাদের। ওকে, এতটুকু বুঝতে পারছি? এই তিনটা থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন থাকবে। ওকে, এই তিনটা। এবার অবচয়ের হার বের করার সূত্র তো সবাই জানো। অবচয়ের হার যদি মেথডটা সরল রৈখিক, এই 100%কে ভাগ করে দিতে হবে ম্যাথকাল ধারা। যদি মেথডটা চেঞ্জ হয় তখন কি হবে? তখন হচ্ছে 2 ধারা গুণ করতে হবে যদি ক্রমহ্রাসমান হয়, ঠিক আছে? তো এতটুকুই আলোচনা করলাম অবচয় নিয়ে। এই টপিকটা কোন টাইপের প্রশ্ন হতে পারে ইনশাল্লাহ তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো। এতটুকু বুঝতে পারছি কিনা? এতটুকু বুঝতে পারছি কিনা সবাই বলো। এতটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? ভাই একটা পাবলিক, এটা কি পাবলিক ক্লাস? কোন সাবজেক্ট? এটা হচ্ছে পাবলিক ক্লাস দেখে তুমি দেখতে পারতেছো, তাই না? এটা পাবলিক ক্লাস। ওকে, সো এতটুকু ক্লিয়ার আশা করি। অবচয় তাহলে শেষ। রেওমিলটা নিয়ে আমি তেমন একটা সাজেশন দিব না, কারণ রেওমিল এটা সবাই পারবা এবং আমি জাস্ট এখানে বলে দিব কোন কনসেপ্টগুলো পড়বা। দেখো রেওমিল, এখান থেকে যদি একটা সিকিউ আসে তাহলে সমন্বিত রেওমিলের যে পার্টটা আছে, এই সমন্বিত রেওমিলের পার্ট থেকে একটা প্রশ্ন আসবে। সমন্বিত রেওমিলের পার্ট থেকে আরেকটা প্রশ্ন আসবে সিকিউ। তো এই দুইটা সিকিউ রেওমিল থেকে আসার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? এটা থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? রেওমিল থেকে একটা, সমন্বিত রেওমিল থেকে একটা। নোট ডান ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে রেওমিল থেকে একটা প্রশ্ন আসলে সমন্বিত রেওমিল থেকে আরেকটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ, বলা যায়, ঠিক আছে? তো দেখো এখানে তাহলে দুইটা সিকিউ পেয়ে গেলাম। এমসিকিউর জন্য এবার আর পড়াবো না, তোমরা হচ্ছে গুরুত্ব দিচ্ছ না, এত লিখে দিচ্ছি, বলতেছি যে জায়গাগুলো থেকে বলতেছি এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে এমসিকিউ তুমি কমন পাবে, যে কোনো বোর্ডে পরীক্ষা তো এখান থেকে আসবে। তারপর আমি দেখতেছি যে গুরুত্ব দিচ্ছি না, ঠিক আছে? তাহলে আমি জাস্ট বলে দেই, অন্যান্য টিচাররা যেভাবে বলে যে এতটুকু পড়বা, এটাই বলে দেই, হ্যাঁ? তো দেখো এমসিকিউর জন্য অনিশ্চিত হিসাবের যত ম্যাথ আছে, মানে হচ্ছে দুই পাশের পার্থক্য নির্ণয় করো রেওমিলের। এই অনিশ্চিত হিসাবের যত ম্যাথ আছে এখান থেকে একটা কোশ্চেন আসবে। আর রেওমিলের যে ভুলগুলো আছে, হ্যাঁ, দুই প্রকারের ভুল, রেওমিলের ভুল এখান থেকে একটা প্রশ্ন আসবে, মনে আছে? 2 ধরনের ভুল, তো দুতরফা ভুল হচ্ছে আবার 2 প্রকার, একটা কর্ণিক ভুল, একটা নীতিগত ভুল। কর্ণিক ভুল হচ্ছে কয়টা? 4টা, হ্যাঁ, পরিপূরক ভুল, বাদ পড়ার ভুল, লেখার ভুল, খতিয়ানভুক্তির ভুল। এই ভুল থেকে একটা এমসিকিউ থাকবে। তারপর রেওমিলে কোন হিসাবগুলো যায় না? ভাইয়া এই ক্লাসটা যে কতটা ইম্পর্টেন্ট, যারা মানে আগের আসো তারা তো হয়তো আগে গাইডলাইন পাইছে, বাট যারা নতুন আসো তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যারা একদমই পড়াশোনা করি নাই, ঠিক আছে? কারণ এখানে তুমি হচ্ছে বুঝতে পারবা যে কোনগুলো পড়া লাগবে, কি পড়লে তুমি এমসিকিউ কমন পাইবে। তো রেওমিলের কোন হিসাবগুলো যায় না, এখান থেকে একটা এমসিকিউ আসে। কোন হিসাব যায় না, এখান থেকে একটা এমসিকিউ আসে। তো এতটুকুই বললাম,
এতটুকু তোমরা পড়ো। পাশাপাশি তোমরা জানো যে পণ্যের ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মজুদ পণ্যের যে মেথড, হ্যাঁ মজুদ পণ্যের দুইটা মেথড, মজুদ পণ্যের মেথড কয়টা? দুইটা। একটা হচ্ছে কালীন বা কালান্তিক, এই কালীন বা হচ্ছে কালান্তিক, কালীন বা কালান্তিক। আরেকটা হচ্ছে নিত্য বা অবিরত। হ্যাঁ, এই নিত্য বা অবিরত, এই দুইটা মেথড থেকে একটা প্রশ্ন থাকবে, এই দুইটা থেকে একটা কোশ্চেন থাকবে। ধরো পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় 5,000 টাকা, এটার কালীন মেথডে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। যখন মেথড হবে নিত্য তখন হয়ে যাবে ক্রয়টা মজুদ, তাহলে নিত্যতে দেখো যে চেঞ্জ হয়ে যাচ্ছে মজুদ হিসাব ডেবিট আর নগদ হিসাব কি ক্রেডিট। তো তখন কিন্তু হচ্ছে হিসাব সমীকরণে কি একটা প্রভাব পড়বে, তখন কিন্তু হিসাব সমীকরণে কি একটা প্রভাব পড়বে। ঠিক আছে, তখন গিয়ে দেখবা যে হিসাব সমীকরণে কি একটা প্রভাব পড়তেছে। বুঝতে পারছি, এখানে হিসাব সমীকরণে গিয়ে দেখবে একটা প্রভাব পড়তেছে। ওকে, হিসাব সমীকরণে গিয়ে কি একটা এখানে প্রভাব পড়বে। তো এই বিষয়টা হচ্ছে মাথায় রাখা লাগবে ইনশাল্লাহ, তাহলে তুমি সহজেই এই পার্টটা কমপ্লিট করতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে রেওয়া মিলটা গেল। এবার আমরা চলে যাব ব্যাংক সমানের বিবৃতি। এতটুকু হয়েছে ভাইয়া পুরা? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হলে আমরা এবার চলে যাব সরাসরি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীতে। ব্যাংক সমন্বয় বিবরণী, তো দেখো এই ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী, এখানে একক জের, যেটা সনাতন পদ্ধতি, আর দ্বৈত জের বা আধুনিক পদ্ধতি, এখান থেকে দুইটা সিকিউ থাকবে। এখান থেকে কি দুইটা সিকিউ থাকবে আশা করা যায়। বাই এনি চান্স দুইটা না আসলে কি একটা সিকিউ মাস্ট থাকবে। এমসিকিউর জন্য বিশেষ করে তোমরা জানো এনএসএফ চেকটা, এটা ডিরেক্টলি তোমার কোশ্চেন চলে আসে। এনএসএফ মানে কি? এটা মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। নট সাফিসিয়েন্ট ফান্ড মানে পর্যাপ্ত তহবিলের অভাবে ব্যাংক যখন চেক রিজেক্ট করে দেয়। ডান, নাসরিন বলছে ডান, তরিকুল ডান, মুক্তা শাহ ডান, আমাদের সুলতানা চৌধুরী ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে একক জের পদ্ধতিতে আর সনাতন পদ্ধতিতে বা দ্বৈত জের পদ্ধতি, এই দুইটা মাত্র থেকে দুইটা সিকিউ আসবে। তো এই দুইটা আমাদের প্র্যাকটিস করতে হবে এবং ইনশাল্লাহ কনসেপ্ট ক্লিয়ার বা ব্যাংক সমন্বয় বেসিক ক্লিয়ার মানে তুমি বস। এবং ব্যাংক সমন্বয় আনসার করতে কিন্তু সময় কম লাগে, টাইম অনেক কম লাগে। ঠিক আছে, ওকে। তো এনএসএফ চেক নট সাফিসিয়েন্ট ফান্ড, আর আরেকটা হচ্ছে ব্যাংক সমন্বয় মূলত তৈরি করেন কে বলতো? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করেন হচ্ছে আমানতকারী, আর এটা কোনো হিসাব নয়, এটা জাস্ট একটা বিবরণী। তো ব্যাংক সমন্বয় কে তৈরি করেন? ব্যাংক সমন্বয় তৈরি করেন আমানতকারী। কে তৈরি করেন ভাইয়া? আমানতকারী। ব্যাংক সমন্বয় তৈরি করেন আমানতকারী, আর এটা তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। কি অনুসারে বলো তো? এটা তৈরি করা হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে, পূর্ণ প্রকাশ নীতি অনুসারে, অনুসারে। ঠিক আছে, পূর্ণ প্রকাশ নীতি অনুসারে এটা তৈরি করা হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। বুঝতে পারছি? এটা তৈরি করা হিসাব বিজ্ঞানের পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। ওকে, এতটুকু মনে রাখবা তাহলে হবে। তাহলে আমরা মোটামুটি হিসাব সমীকরণ অবচয়, হিসাবের বইসমূহ, ব্যাংক সমন্বয় বিবরণী, অবচয়, রেওয়া মিল সবগুলো নিয়ে মোটামুটি টাস্ক করলাম, আর আর্থিক অবস্থার বিবরণী। এখন আসো হিসাব বিজ্ঞানের নীতিমালা। ভাইয়া এই নীতিমালা থেকে কোনো সিকিউ আসবে না, তবে এটা এমসিকিউর জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। হিসাব বিজ্ঞানের নীতিমালাটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। হিসাব বিজ্ঞানের নীতিমালা ও মান, এটা দেখবা যে এখান থেকে 3টা 4টা 5টা করে এমসিকিউ চলে আসতে পারে। এই টপিকটা যখন শর্ট সিলেবাসে ছিল না তখন কোশ্চেন আসছে। ঠিক আছে, এই যায় না, এই যায় না। ওকে, তো সবাইকে আবার বলতেছি, আমাদের হচ্ছে একটা না 5 দিন ক্লাস 10 দিনের ক্লাস রুটিন আমরা
পাবলিশ করে দিবে একটু পরেই। তো তোমরা হচ্ছে বিশেষ করে যারা ক্লাসে যুক্ত হয়েছে তোমাদের যারা ভাই বোন আছে সবাইকে একটু মেনশন দিবা। ইনশাল্লাহ কালকে থেকে পূর্ণাঙ্গ ক্লাস শুরু হবে। আজকে যদিও আমি সাজেশন ক্লাস দিলাম, টাস্ক করলাম, তারপরে কিছু। তো দেখো তোমাদের জন্য এই কোর্সগুলা এটা হচ্ছে যদি তোমরা শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট বাদে মানে কমন সাবজেক্ট ক্লাস নিতে চাও তাহলে তোমাদের জন্য বাংলা ইংলিশ আইসিটি কোর্স আছে, পাশাপাশি মিশন এ প্লাস, এটা 27 ব্যাচের জন্য। তার মানে আমাদের 26 ব্যাচের জন্য কাম ব্যাক কোর্স, 27 ব্যাচের জন্য কি মিশন এ প্লাস কোর্স। ঠিক আছে, এই দুইটা ব্যাচে ভর্তি হলে ইনশাল্লাহ বেস্ট মেন্টরদের ক্লাস করতে পারবা। তুমি এই 10 দিনের ক্লাস করে আমাদের গ্রুপ সাবজেক্ট কোর্সে ভর্তি হয়ে যাও দ্রুত। হ্যাঁ, তুমি ক্লাস করে ডিসিশন নাও, আমি বলবো না ভর্তি হয়ে যাও, তুমি ক্লাস করে ডিসিশন নাও যে এখানে ভর্তি হওয়া ঠিক হবে কিনা। তবে আমি তোমাকে এখানে এতটুকু কমিটমেন্ট দিতে পারি, ইনশাআল্লাহ তুমি এই কোর্সে ভর্তি হলে তোমার যতটুকু এক্সপেকটেশন তার থেকে অনেক 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 বেশি পাবে। ঠিক আছে, আর এখন এই সময় টেস্ট পরীক্ষা ভালো করতে হবে, টিকতে হবে। ঠিক আছে, তো এটার জন্য অবশ্যই পড়াশোনা শুরু করতে হবে। বেস্ট মেন্টরদের তো ক্লাস পাবেই, গাইডলাইন পাবে, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এখন থেকে কিছুটা হলে আমরা তৈরি করব। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করতেছি ক্লাসটি। সবাই ভালো থাকি আর সুস্থ থাকি, আল্লাহ হাফেজ। আর কালকেও কিন্তু ঠিক সেম টাইমে ক্লাস হবে, রেগুলার ক্লাস হবে, একটানা 10 দিন। এই গ্রেট অপরচুনিটি মিস করো না, বন্ধুদেরকে জানাও।